আপনি বেশ কয়েকজন খেলোয়াড়ের কথা বলছিলেন, বিশেষ করে স্পেনের, এবং তাদের মধ্যে ম্যাচ সেরার যে তালিকাটা দেখলাম, বা ম্যাচ সেরা যিনি হয়েছেন তিনি হচ্ছেন পেদ্রো পোরো। যদিও তার চোখ ধাঁধানো একটি গোল আমরা দেখেছি। কেন পোরো হলেন আসলে ম্যাচ সেরা? সেখানে ইয়ামাল ভালো খেলছিলেন বা অন্যান্য আরও অনেকেই ভালো খেলছিলেন, রদ্রি বা ইয়ামাল নয় কেন? ফ্রান্সের ফুটবলারদের রেটিংটাও আপনি আসলে কেমনভাবে করবেন? আমার কাছে মনে হয়েছে যে পেদ্রো পোরোর গোলটার পরেই আসলে ফ্রান্সের যেই হারটা সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। স্পেন সেই ওই সময় গোলের যে গুরুত্বটা, আমার কাছে মনে হয় প্রথম গোলের গুরুত্বটা সবচেয়ে বেশি ছিল। কিন্তু কেন সিদ্ধান্তটা নেওয়া হলো, আমরা কয়েকটা পয়েন্ট আছে একটু দেখাতে চাই। পেদ্রো পোরোর পারফরমেন্সটা কেমন ছিল। তিনি 8.1 রেটিং পেয়ে ম্যাচের হাইয়েস্ট রেটেড, যেহেতু তিনি ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। আমরা যদি দেখি তার গোল তিনি একটি করেছেন, তিনি রক্ষণে অবদান রেখেছেন 6টি। এবং লামিন ইয়ামাল এবং তিনি যে তাদের, আমি যেটা বলছিলাম দিনেকে যে বারবার ডিস্টার্ব করা, তার খুব ভালোভাবে তারা সেই সাইডটাকে কাজে লাগিয়েছে। সেখানেও তার কন্ট্রিবিউশন ছিল। তিনি মোট পাস দিয়েছেন 29টা, তার মধ্যে সফল ছিল 23টা, সেটাও গুরুত্বপূর্ণ। এবং টাচেস নিয়েছেন 49 বার, অর্থাৎ 49 বার তার কাছে বলটা এসেছিল। তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে ফ্রান্সের লেফট সাইড দুর্বল করার ক্ষেত্রে তার যে অবদান এবং গোল, সেই কারণেই তাকে দেয়া হয়েছে। এবার যদি পুরো দুই দলের রেটিংটা একটু দর্শকদের দেখাতে চাই, আমাদের কাছে একটা রেটিং কার্ড আছে। তবে আমি যদি পার্সোনালি মনে করি, আমার কাছে ব্যক্তিগত অভিমত, এই ম্যাচের ম্যাচ সেরা হওয়া উচিত ছিল রদ্রিকে। তিনি আসলে পুরো গেমটা কন্ট্রোল করেছেন। আমরা যদি দেখি স্পেনে তিনি 7.5 পেয়েছেন, এবং কুবার্সিকেও ক্রেডিট দিতে হবে। তবে রদ্রি মেইন ম্যান ছিল। অনেক দিন পরে ব্যালন ডিওর জয়ী যে রদ্রিকে আমরা হারিয়ে খুঁজছিলাম, তাকে মনে হয় এই ম্যাচে দেখলাম। তিনি মাঝখানে এসিএল ইঞ্জুরির কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন, কিন্তু সেরা রদ্রিকে আবার আমরা এই ম্যাচে দেখেছি। রদ্রির পারফরমেন্সটা দুর্দান্ত ছিল। সেই সাথে তাদের স্পেনের ডিফেন্ডারদের কথা তো আমরা সবাই জানি ভালো করেছে। পক্ষান্তরে আমরা যদি ফ্রান্সের রেটিংটা দেখি, একদম সবাই কেউ গ্রিন হতে পারেনি। ইয়েলো মানে তারা কিন্তু অ্যাভারেজ বা আপনি বিলো অ্যাভারেজ বলতে পারেন, 6-এর নিচে। তো ফ্রান্স যেহেতু কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি, ইভেন 2টা গোলও খেয়েছে, তাদের ডিফেন্স মিডফিল্ড কেউই আসলে দাঁড়াতে পারেনি। সব কিছু মিলে তাদের রেটিংটা বেশ অ্যাভারেজ। তো রেজা, আমার কাছে মনে হয়েছে যে পেদ্রো পোরো হতে পারতো, সেটা ইয়ামালও হতে পারতো, ওয়ায়ারজাবালও হতে পারতো। তবে আমার কাছে মনে হয়েছে যে রদ্রির ভূমিকাটা খুব দারুণ ছিল। আমার চোখে ম্যাচ সেরা রদ্রি। হাসিনুর, আপনি আপনার অ্যানালাইসিসে বলছিলেন বিশেষ করে খেলোয়াড়দের রেটিং পয়েন্ট নিয়ে, এবং তার আগে বলছিলেন আসলে যে পেনাল্টিটা হলো সেটি নিয়ে। এবং প্রতি ম্যাচে, বিশ্বকাপের এবারের প্রতি ম্যাচেই এখন আলোচনা একটি বিষয় থাকছে, সেটি হচ্ছে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। এবং কাল যে পেনাল্টিটির সিদ্ধান্ত হলো, সেই সিদ্ধান্তেও কিন্তু অনেকেই আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নিশ্চয়ই অ্যানালিস্টরা তাদের মতো করে বক্তব্য দিয়েছে। হারের পর দেখেছি যে ফ্রান্স কোচ দেশমসও কাঠগড়ায় তুলেছেন রেফারিকে। আপনি আসলে কেমনভাবে দেখেছেন রেফারির সেই পারফরমেন্সকে? আসলে শুরুতে একটা আলোচিত যেই বিষয়টা হচ্ছে সেটি একটু দেখাতে চাই। একটা ছবি আছে, সেটি একটু দেখাবো আগে। যেই বিষয়টা হচ্ছে যে প্রথম যে পেনাল্টিটা হচ্ছে সেটা যে ফাউল ছিল, সেটা কোনো বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন স্প্যানিশ মিডিয়া এই ছবিটা মার্কা দিয়েছে। স্পেনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বা শ্রেষ্ঠ দৈনিক আমরা বলতে পারি। মার্কা ক্রীড়ার ক্ষেত্রে খুব অসামান্য। এখন মার্কা এই ছবিটা দিয়ে বলেছে যে ফ্রান্সের ফুটবলাররা তারা নাকি কমপ্লেইন করেছে রেফারির কাছে একটু ভিন্ন আঙ্গিকে দেখার জন্য। আমরা তো দেখেছি যে বলটা ইয়ামাল যখন তার গায়ে লেগে পড়েছিল, দিনের পাটা তাকে কিক লেগেছিল, কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা তো হ্যান্ডবল। আগে যখন ফাউল কমিট হয়েছে, ফাউল কমিট হওয়ার আগেই তার হাতে বলটা লেগেছে। এখন ফিফার যে নিয়ম আছে সেটা হচ্ছে আনইনটেনশনালি যদি তার আর্মে লেগে থাকে তাহলে সেটা হ্যান্ডবল হবে না। কিন্তু একটু সেখানে আমরা ইয়ামালকে হাতটা সামনে বাড়াতে অনেক সময় মনে হচ্ছে। তবে এটা ভিআর চেক করলেও করতে পারতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওটা খুব সূক্ষ্ম হতো। তার শোল্ডারে লেগে যে বলের গতি খুব বেশি পরিবর্তন হয়েছে বা তিনি অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছেন, সেটা হয়নি। তবে এটা নিয়ে আমার মনে হয় দ্বিমত করার তেমন কোনো সুযোগ নেই। আরেকটা ছবি যদি দেখাই, আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের দেশমস যে কমপ্লেইন করেছে, আমার মনে হয় ফ্রান্সই লাকি ছিল। এই ফাউলটা আপনি দেখুন, এটা রদ্রিকে করেছিল অলিসে। তো এটা কিন্তু ক্লিয়ার কার্ড, একটা ইয়েলো কার্ড অফেন্স তো ছিল, রেড কার্ডও কিন্তু দেওয়া যেত, কিন্তু সেখানে রেফারি কিন্তু কোনো কিছু দেয়নি। ইভেন কি আরেক ফুটবলার রেবিও, তিনি প্রথমেই একটা হলুদ কার্ড খেয়েছিলেন, এর পরবর্তীতেও তিনি 2-3টা ফাউল করেছিলেন, যেটা অনায়াসে হলুদ কার্ড হতে পারত। তো রেফারি স্পট অন ছিলেন না, অনেক ক্ষেত্রেই তিনি নমনীয় ছিলেন, কিন্তু এই রেফারির সিদ্ধান্তে যে ম্যাচের ফলাফলে ততটা প্রভাব ফেলেছে সেটা বলার সুযোগ নেই। তো আমার কাছে মনে হয় রেফারির বিতর্ক এগুলো সামনে আনলে স্পেনের যে ভালো পারফরমেন্সটা সেটা অনেকটা আড়ালে পড়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে রেফারি ঠিকঠাকই পারফরমেন্স করেছেন। আরও একটু স্ট্রিক্ট তিনি হতে পারতেন, কিন্তু তিনি মোটামুটি 2 দলকেই ছাড় দিয়েছেন। এমন নয় যে তিনি ফ্রান্সকে ছাড় দিয়েছেন, স্পেনকে দেননি বা এক দলের পক্ষ নিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে রেফারি ঠিকঠাক ভালো পারফরমেন্সই করেছে।